আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য নূপুর চৌধুরী শোর বিশেষ আয়োজন। আর তার কারণটি হচ্ছে কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, সে প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। এবং আপনারা যারা নিয়মিত দ্য নূপুর চৌধুরী শো দেখে থাকেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান। এছাড়াও গোটা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের বিশ্লেষণও থাকে আমার অনুষ্ঠানে। সেখানে থাকে আমেরিকার রাজনীতি, আমি বলি যে গোটা বিশ্ব জুড়ে যে ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি, সেটিও যেমন থাকে, ঠিক তেমনি থাকে আমার মাতৃভূমি বাংলাদেশের খবর। এই মুহূর্তে আমরা যারা প্রবাসে আছি তাদের সবারই একটি প্রশ্ন, কি হচ্ছে বাংলাদেশে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ। তিনি মাননীয় সাংসদ, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন, তারপরে নিশ্চয়ই যেহেতু আপনি মাননীয় সাংসদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশের অনেক খবর আমরা যারা জানি না, আপনি অনেক খবরই জানেন। তো এই মুহূর্তে কি হচ্ছে বাংলাদেশে, যদি শুরুতেই একটু প্রশ্নটি করতে চাই, উত্তরে কি বলবেন? কিছুটা অনিশ্চয়তা আছে, তবে আমার ধারণা যে খুব শীঘ্রই অবস্থা শান্ত হয়ে যাবে, খুব শীঘ্রই অবস্থা। কারণ সরকারের সাথে আপনার সংস্কারবাদী যারা, তারা সাক্ষাৎ করেছেন এবং আমি শুনেছি সাক্ষাৎটা খুব ফলপ্রসূ হয়েছে। তারা কিছু দাবি দাবা তুলেছেন, সরকার সেইগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করছেন এবং এর ফলে আমার বিশ্বাস যে শান্তি চলে আসবে। একটু সময় লাগবে এই উত্তেজনার জন্যে, বাট সবচেয়ে দুঃখজনক হলো একটা ছোট্ট ইস্যু, যে ইস্যুটা যারা আপনার কোটা সংস্কার চাচ্ছে, সরকারও কোটা সংস্কার চাচ্ছে, সুতরাং সেখানে মতের মিলে কি। হ্যাঁ, কোটা সম্পর্কে সরকার আগেও তাদের আপনার সিদ্ধান্ত দিয়েছিলেন। 2018 সালে কোটা তারা বাদ দিয়ে দিয়েছিলেন। তারপর আপনার কোর্টে কেউ কেস টেস করায় আমাদের বিচার বিভাগ এটা আবার রায় দিলেন যে সেই কোটা পদ্ধতি রাখার জন্য। সাথে সাথে সরকার এর বিরুদ্ধে অ্যাপিল করেন যাতে কোটা পদ্ধতি আবার চালু না হয়। এক্ষেত্রে আমি একটু ছোট ছোট প্রশ্ন, একটু উত্তর জেনে নেই। এই মুহূর্তে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, গণমাধ্যম থেকে আমরা কোনো খবর পাচ্ছি না। সাধারণত এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আপনি জানেন যে তৈরিই হয়, যখন আপনি কোনো সঠিক তথ্য পাবেন না, তখন এক দল সেটি ব্যবহার করার জন্য এক ধরনের তথ্য ব্যবহার করবে, আবার আরেক দল আরেক ধরনের তথ্য ব্যবহার করবে। এটি স্বাভাবিক যে কোনো পরিস্থিতিতে। তো আপনার কাছে আমি একটু জানতে চাই, এই মুহূর্তে ইন্টারনেট সেবা কিংবা অন্যান্য সেবা যে বন্ধ করে দেয়া, একদম বিচ্ছিন্ন করে দেয়া, এটির যৌক্তিকতা আছে কি? এটা ব্যক্তিবিশেষের উপরে, আমি আপনার মতামতটি জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো বন্ধ করা ঠিক হয়। আমার ব্যক্তিগত ধারণা, কারণ অনেক বানোয়াট তথ্য দিবে, কিন্তু খোলা থাকলে সত্যি ঘটনাগুলো পাবলিক জেনে ফেলবে এবং তখন ওই বানোয়াটগুলো আপনার কোনো রকমের অস্থিরতার সৃষ্টি করবে না। আর সরকার এগুলো বন্ধ করেছেন যেহেতু ওনাদের ধারণা যে বানোয়াট তথ্যগুলো খুব বেশি রকমের প্রচার হচ্ছিল। কারণ আমাদের দলের মতের যারা আছেন তারা অনেকেই এই টেক্সটবুকে কোনো কি করেন না, আপনার অ্যাকশন দেন না, কিন্তু অন্যরা বানোয়াটদের একই কাজ, বানানো জিনিস দেয়। আমার ধারণায় এগুলো খোলা রাখাই উত্তম ছিল। এবং আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম শক্তিশালী একটি মাধ্যম এবং এটির অপব্যবহারও করা হচ্ছে। যেহেতু কোনো এডিট পলিসি নেই, আমার যা ইচ্ছা আমি তাই লিখে ফেলতে পারছি, আর যেহেতু এডিটোরিয়াল কোনো বিষয় নেই, সেক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া কি প্রয়োজন ছিল কিনা সরকারের? তারপরে আমি কোটা আন্দোলন, আগে একটু ইন্টারনেট সেবা কিংবা বিচ্ছিন্ন হওয়া, আরো সতর্ক হওয়া উচিত ছিল। আগে সতর্ক হওয়া উচিত ছিল। আরেকটি বিষয় আমি জানতে চাই, কোটা আন্দোলন কোন পথে যাচ্ছে? তার কারণটি হচ্ছে, আমরা দেখেছি 1 জুলাই থেকে যে আন্দোলনটি ছিল সাধারণ শিক্ষার্থী, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, অনেক আন্দোলনের সাথে আমিও জড়িত ছিলাম, যেগুলো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। যেহেতু আমার কোনো পলিটিক্যাল ছিল না, যেটা বলি লেভেল ছিল না, তো আমি জানি সেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক থাকে এবং তাদের অনেক সময় ইমোশন কাজ করে, অনেক সময় তারা অনেক কিছু বুঝতেও পারেন না, কারণ ওই বয়সটাই এমন, অনেকে ব্যবহার করতে চান। তারপরেও আমি জানতে চাই, এই ছোট্ট একটি আন্দোলন, এটি কি নিয়ন্ত্রণ করা যেত না? এই
এত রক্ত, এত লাশ, এত জ্বালাও পোড়াও, যে মেট্রো রেল নিয়ে আমরা গর্ববোধ করি সেখানে আগুন জ্বলছে, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, এটা কি আগেই করতে পারতেন না? অবশ্যই নিয়ন্ত্রণ করা যেত। আমার মনে হয় সেইখানে মিসম্যানেজমেন্ট এমন করা হয়েছে জিনিসটা। কারণ এই আমাদের ছেলেমেয়েরা যে জিনিসটা চাচ্ছে যে কোঠা সংস্কার, এবং এটা যৌক্তিক, সরকারও মনে করে এটা যৌক্তিক, সরকারও মনে করে যে কোঠা সংস্কারের পরিবর্তন আছে। তার ফলে এই ছেলে মেয়েদের যে দাবিটা ছিল সরকার সাথে সাথে সেটা গ্রহণ করতে পারত। কারণ দেখেন, কোটাটা শুধু সরকারি চাকরিতে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে 56% হচ্ছে গিয়ে কোটা। আর যদি আপনি শিক্ষকতার ক্ষেত্রে আসেন 96% হচ্ছে কোটা। আর রেলওয়ের চাকরি যদি আসেন 80% যেতে। আমার এই ছেলে মেয়েগুলো যারা পাশ করবে তার আর কোটারটা আপনার অপব্যবহার হচ্ছে। কারণ ইদানিং এই মুক্তিযুদ্ধের কোটার লোকই পাওয়া যায় না, কিন্তু সেইটা তখন কোনো সুবিধাবাদী লোক সেটা গ্রহণ করেন। সুতরাং সরকারের কিন্তু আপনার এই ছেলে মেয়েদের দাবির সাথে একমত, তারাও কোটা সংস্কার চায়। কিন্তু জিনিসটা আপনার সামহাও লেজে গোবরে করে ফেলেছে, যার ফলে এতগুলো প্রাণগুলো, আমি দুঃখ প্রকাশ করি এবং তাদের মাগফিরাত কামনা করি যে ছেলেগুলো নিরীহভাবে আপনার হত্যার শিকার হয়েছে। তবে এখানে একটি জিনিস আমাদের আবার নতুন করে দেখতে হবে, সেটি হচ্ছে যে সরকারকে জনগণের সাথে আরো সম্পৃক্ততা দরকার। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই ডক্টর এ কে আব্দুল মোমেন। অনেকেই বলছেন, এটি আমি অনেকের কথা প্রসঙ্গে যদি বলি, 1971 সালের যে আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জাতির পিতা আমাদের আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সাথে বর্তমান আওয়ামী লীগের অনেক পার্থক্য। তার একটি হচ্ছে বর্তমান আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন। তারা অনেক সময় জনগণের যে ভাষা সেটি তারা শুনতে চান না কিংবা বুঝতে চান না। আপনি কি একমত? আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা মাঠে মধ্যাহ্নের লোক, আমরা প্রতিদিন বহু লোকের সাথে আলাপ করি এবং সেইখানে সরকারের বিভিন্ন ইস্যুর সাথে জনগণের যথেষ্ট তফাৎ আছে। যেমন ধরুন আপনার, আমি একটি বলি যে চাকরির ক্ষেত্রে আমাদের সরকারি তথ্য মতে, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের মতে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট হলো 3.4 ভাগ। তার অর্থ হচ্ছে যে আমার দেশে বেকার সমস্যা নেই, ফুল এমপ্লয়। 4 ভাগের নিচে যদি আনএমপ্লয়মেন্ট হয় তাহলে আমরা এটাকে বলি ফুল এমপ্লয়মেন্ট। কিন্তু আমার অফিসে যে 10 জন লোক যদি আসে তার 6 জনই চাকরির তদবিরে আসে। শুধু আমাদের এই তথ্য বিভ্রাটটা খুব বেশি এবং সরকারকে আমরা সেইটা বিভিন্ন সময় জানিয়েছি, কিন্তু সামহাও যারা নীতি নির্ধারক সেইটা গ্রহণ করেননি। আমাদের যেমন আরেকটি দেশে বড় বড় সমস্যা কি, জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির কারণে হয়রানি। সে একটা কাজ করতে গেলে বকশিশ ছাড়া তার কোনো কাজ হয় না। এইটা সরকার আপনার রন্ধে রন্ধে উপলব্ধি করা উচিত এবং সেই মতো কাজ করা, জবাবদিহিতা বাড়ানো উচিত। সেই দিক থেকে আমরা সেই রকমের জোরালো অবস্থান নাই, যদিও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 0 টলারেন্স টু করাপশন, দুর্নীতির প্রতি 0 টলারেন্স করেছেন, কিন্তু সেইগুলোর প্রয়োগটা হচ্ছে না রন্ধে রন্ধে। তা আমার মনে হয় যে ইদানিং আমাদের দলও, যেটা বৃহত্তর সবচেয়ে বড় দল, কিন্তু সেই বৃহত্তর দলটাও এই জনগণের যে আশা প্রত্যাশা সেইগুলো অনেকগুলোই আমরা ঠিক মতো তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতার দায়ভার, কারণ আপনিও তো সাবেক আমাদের সবার উপরে আমরা সেগুলো তুলে ধরেছি। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতেই হবে। আমরা সেই জন্য এগুলো ইস্যু তুলে ধরেছি, জনগণের যে আপনার প্রত্যাশা সেগুলো তুলে ধরেছি। কিন্তু যেহেতু আমাদের দেশে আমলাতন্ত্রটা ইদানিং আপনার রাজনৈতিক প্রশাসন থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছে, সুতরাং আমলাতন্ত্রের এই বেড়া জালে আমরা বেশ অসুবিধায় আছি, কারণ তারাই সিদ্ধান্ত নেন। আর যারা জনপ্রতিনিধি, দলের লোকের একটি কাজ, সেটা হলো তদবির করা। তদবিরে বেশি তাদের কিছু করার ক্ষমতা নাই। আর কাজগুলো করেন দেশের এই যে জবাবদিহিতার কাজ, এই সবগুলোই করেন আমাদের আমলাতন্ত্র। আর আমলাতন্ত্রের মধ্যে কিছু সংখ্যক লোক আপনার একটু বাড়াবাড়ি করেন,
এবং তারা অত্যন্ত দুর্নীতি, আর তারা দুর্নীতিপরায়ণ হয়ে সারা আমলাতন্ত্রের বদনামটা করেন। এইটাও দুঃখজনক। শুধু আমলাতন্ত্র থেকে একটা সংস্কার আন্দোলন শুরু হওয়া উচিত, কারণ তাদের সারা প্রতিষ্ঠান থেকে কয়েকটি লোক আপনার বদনাম শুরু করেছেন। আমরা সেগুলো সংসদে তুলে ধরেছি যে কয়েকটি লোকের জন্য পুরো আপনার প্রশাসনিক ব্যবস্থা এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এগুলোর উপর আমাদের আরো অধিকতর জোরালো ভূমিকা নিতে হবে। আমরা সেটা নিতে এখনো সেই মতো নেই নাই। তো এই দুর্নীতি বন্ধে এই আন্দোলনে আমরা হয়তো আরেকটু সজাগ হব, যাতে আমরা ইস্যুগুলো রাজনৈতিক বিবেচনায় আমরা সমাধান করব, কারণ এগুলো আমলাতান্ত্রিক বিবেচনায় সমাধান করা অনেক সময় সম্ভব। আমি আমার ফেসবুকে লিখেছি যে কেউ কেউ বলছেন যে বিচার বিভাগ এগুলো করবে। আমি সেটা লিখেছি সেই সম্পর্কে যে আমেরিকায় প্রায় 400 বছর আপনার দাসত্ব প্রথা ছিল, এবং বিচার বিভাগ এই দাসত্ব প্রথাকে জোরালোভাবে আপনার সাহায্য করেছে। কিন্তু যখন পলিটিক্যাল আপনার রাজনীতিবিদ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এর বিরুদ্ধে একটা বড় রকমের আন্দোলন করলেন, তারপরে আইন পরিবর্তন করলেন, যুদ্ধ করে 1865 খ্রিস্টাব্দে তিনি অ্যান্টি স্লেভারি আইন পাশ করলেন। তখন থেকে কিন্তু বিচার বিভাগ আর দাসত্ব প্রথাকে প্রশ্রয় দেয়নি। বিচার বিভাগের দায়িত্ব না, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব কোটা সংস্কার হবে কিনা এবং হলে কিভাবে হবে, এবং বিচার বিভাগ সেই মতো তারা কাজ করবেন। কিন্তু আমরা অনেক সময় পাশ কাটায় বলি বিচার বিভাগ ঠিক করবে। নো, দিস ইজ সিম্পলি রং। রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন এবং বিচার বিভাগ তারা আইনের নিয়মে সেই মতো কাজ করবে। সুতরাং এই সম্পর্কে অনেকের ধারণা ভ্রান্ত থাকায় কিংবা স্থূল থাকায় আমরা একটা বলে ফেলি কিছু একটা। এক্ষেত্রে ডক্টর এ কে আব্দুল মোমেন, আমি সমাধানের পথটি যাওয়ার আমি দ্বিতীয় অংশে সমাধানের পথ নিয়ে আলোচনা করব। আমি একটু কোটা আন্দোলন প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই যে কোটা আন্দোলনটি কি এখন শিক্ষার্থীদের হাতে আছে কিনা, নাকি এটি অন্য কারো হাতে চলে গেছে, যেখানে জনগণ সম্পৃক্ত হতে পারে, যেখানে অন্য রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হতে পারে? আপনার মতামতটি আমি জেনে নিতে চাই। খুব স্বাভাবিক, কারণ আমরা হাতে কোটা আন্দোলনকারীরা একটা দাবি, যৌক্তিক দাবি তুলে ধরেছে। আমরা সেটার সাথে সাথে তাদের দাবিটি সেইভাবে আপনার সচেতনতার সাথে, সেন্সিটিভিটির সাথে আমরা সেটা দেখিনি। না দেখার ফলে গ্যাপ হয়, এবং সেই বিভিন্ন আপনার স্বার্থন্বেষী লোক, বিভিন্ন দল যারা অন্যভাবে কোনোভাবে সরকারের এই নীতি নির্ধারণগুলোর প্রতিবাদ করতে পারে মানে সক্ষম হয়নি, তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনকারীর এদের অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আশা করি যে সরকার এই ব্যাপারে আপনার যথেষ্ট উদ্যোগ নেবেন, যাতে বিভ্রান্তকারীরা এই সুযোগটা নিয়ে আপনার দেশের অমঙ্গল ডেকে না আসে। আমরা কি চাই? আমরা চাই দেশের মঙ্গল। একদিন দেশের কাজকর্ম বন্ধ থাকলে কয়েক বিলিয়ন ডলার লস হয়। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। নো ওয়ান ওয়ান্টস দ্যাট। কারণ আমাদের একটা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি, এই যাত্রাপত্রকে আমরা বিঘ্নিত করতে, এই জন্য আমরা যথেষ্ট চিন্তিত এবং শঙ্কিত। যেভাবে চলছে তাতে আমাদের এই যাত্রাপথে একটা বড় রকমের হিকআপ দেখা দিচ্ছে। উই ডোন্ট ওয়ান্ট ইট। সুতরাং আমি সবাইকে বলবো, সরকারকে আমি ইতিমধ্যে বারবার বলছি যে কোটা আন্দোলনকারীর যে আন্দোলন সেটা যৌক্তিক, যেহেতু আমরা বিশ্বাস করি যৌক্তিক, সুতরাং সেই সম্পর্কে ওদের সাথে আলাপ করে আপনার ব্যবস্থা গ্রহণ করা হোক। আর যারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের উপরে অবশ্যই আমরা নজরদারি বাড়াতে হবে। আমি যে প্রসঙ্গে শুরুতেই প্রশ্ন করেছিলাম, আমার দর্শক একজন প্রশ্ন করেছে, দুই একটি প্রশ্ন নেই ডক্টর আব্দুল মোমেন। বাপ্পি বলছেন, তিনি বলছেন যে নূপুর আপা প্লিজ উনাকে বলেন নেটওয়ার্কটি চালু করে দিতে, মোবাইল নেটওয়ার্ক। আমি তো মনে করি চালু করে দেওয়া উচিত। আমি কখনো এই নেটওয়ার্ক বন্ধের সপক্ষে নয়, কারণ নেটওয়ার্কটা বন্ধ হলে পরে মানুষের মধ্যে আতঙ্ক বেশি ছড়ায়। আর এই যে ভুয়া খবরগুলো যেগুলো লোকেরা বিদেশে বসে তৈরি করে, সেইগুলোর প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। আর যদি খোলা থাকে, আমার টিভি নেটওয়ার্ক সব খোলা থাকে, তাহলে পাবলিক দেখতে পারবে। এবং আমাদের জনগণ খুব সজ্ঞান, তারা বুদ্ধিমান, তারা কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে।
তাদের আপনি আন্ডারমাইন করার কোনো কারণ নাই। সুতরাং আমার দেশের জনগণ ভুয়া তথ্য পেলেও বুঝতে পারবে ওইটা ভুয়া, আর কোনটা সত্যি সেটা বুঝতে পারে, সেই জ্ঞান তাদের আছে। শুধু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা চালু করে দেওয়া উচিত। সেহলি শারমিন প্রশ্ন করেছেন, এরকম আনএক্সপেক্টেড মানে আন্দোলন, এত বড় আন্দোলন থেকে আওয়ামী লীগ কি শিক্ষা পেল? শিক্ষা হলো যে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হওয়া উচিত এবং প্রত্যেকটা ইস্যুকে আমরা কখনো ছোট করে দেখা উচিত না। যেগুলো সমস্যা আছে সেইগুলো কিভাবে আমরা দূর করতে পারি সেইভাবে আমাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং রাজনৈতিকভাবে একজন দুজনের উপর নির্ভরশীল না হয়ে অনেকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অনেকের বুদ্ধি একার বুদ্ধির থেকে বেশি বলে আমি মনে করি। ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনি এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন। একজন প্রশ্ন করেছেন এমডি মাহাদি হাসান, তিনি বলছেন ভারতে একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে 200 জন সংসদ সদস্য দেশের বাইরে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি ঠিক জানি না, আমি ব্যক্তিগত কারণে এসেছিলাম এখানে। আচ্ছা, সেই কারণে আসা। সংসদ যেহেতু কিসে নাই, চালু নাই এই মুহূর্তে, সেশন শেষ হয়ে গেছে। সেশন শেষ হওয়ার পরে আমরা অল্প সময় পাই, বিভিন্ন ব্যক্তিগত কাজে বিভিন্ন লোক বাইরে যায়। কতজন আছে আমি আই ডোন্ট নো। আমি এসেছি একা, এবং এইখানে আমি আর কোনো সংসদকে দেখিনি, সুতরাং মেবি আর কেউ আসতে পারেন। এবং আমার যাওয়ার কথা ছিল এর মধ্যেই, যাওয়ার কথা আমার এর মধ্যে, তবে বাংলাদেশে না অন্য দেশে, আমি সেইটা সরকারের আদেশ মতো সেটা পালন করব। তার মানে আপনি বলছেন বর্তমান সময়টিতে যেহেতু অধিবেশন নেই, বাংলাদেশের যারা মাননীয় সাংসদ আছেন এই সময়টি কাজে লাগান ভ্যাকেশনের জন্য। আচ্ছা, আমি সেটি আরেকজন প্রশ্ন করেছেন, আফিয়া এই মুহূর্তে আলোচনার কি আর কোনো রাস্তা আছে? নিশ্চয়ই আছে। আমি সবসময় আলোচনায় বিশ্বাস করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সব সমস্যা আলোচনার মধ্যে সমাধান করতে চান। দেখেন, আমরা আলোচনার মধ্যে, আমি যদি আপনার পররাষ্ট্রনীতির কথাই বলি, আলোচনার মধ্যে আমরা আমাদের সকল প্রতিবেশী এবং অন্যান্য বন্ধু দেশের সাথে বিভিন্ন রকম সমস্যা আমরা দূর করেছি। আলোচনার বিকল্প নাই। তো আমি মনে করি যথেষ্ট আলোচনার সুযোগ আছে, এবং আমি খুবই আনন্দিত যে একদল এই সংস্কারবাদী ছেলেরা দেখা করেছে সরকারের প্রতিনিধির সাথে, এবং তারা কিছু দাবি তুলেছে। দাবিগুলো সরকার নীতিগতভাবে মেনে নিয়েছেন বলে শুনেছি, এবং দিস ইজ এ গুড নিউজ। এবং আমরা আলোচনার বিকল্প বলে আমি অন্য কিছু আছে বলে জানি না। মাইজুদ্দিন প্রশ্ন করেছেন, ছাত্র ছাত্রীদের গুলি করে মারতে হলো কেন? অন্য কি উপায় ছিল না তাদের? এটা খুবই দুঃখজনক। এটা আমাদের একটা কালচার ডেভেলপ করেছে, যার ফলে যখন তখন গুলি করা হয়। এই কালচারটা আমাদের যত কম, তবে আমরা বিদেশ থেকে শিখেছি। কেন, আপনার আমেরিকার লোকরাই গুলি করে মেরে ফেলে, এবং আমেরিকান লোকরা যখন পুলিশ কারোর উপর আক্রমণ করে খুব কঠিনভাবে করে। এই রুলস অফ এঙ্গেজমেন্ট আমরা আমাদের র্যাব আমেরিকার থেকে শিখেছে, ইউরোপ থেকে শিখেছে। শুধু আমরা এই বড় বড় দেশ থেকে শিখেছি, বাট আমরা মানবিকভাবে আমাদের অনেক দয়ালু। আমাদের হয়তো নিজেদের ট্রেনিং প্রোগ্রাম চালু করতে হবে। আমরা মাননীয় মন্ত্রী, আমি একটু মজা করে একটু জিজ্ঞেস করি, আমেরিকা শুধু গুলি করে মারার চেয়েও তো অনেক ভালো ভালো জিনিসও শেখার আছে, তো আমরা শুধু নেতিবাচক দিকগুলো কেন শিখে নিয়ে গেলাম বাংলাদেশে? এইটা আই ডোন্ট নো, আমাদের সেটা নেওয়া উচিত। কারণ আপনিও দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন। আমরা কম গ্রহণ করি, আর আমরা খারাপ দিকটা বেশি বেশি গ্রহণ করি। দিস ইজ সো স্যাড। এই জন্য বলছি যে এদেশের আপনার এই সিকিউরিটি অ্যাপারেটাস আমাদের অনেক দিন ট্রেনিং দিয়েছে, কিভাবে রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করতে হয়, কিভাবে এগুলো ম্যানেজ করা হয়। আমরা সেইটাগুলো শিখেছি, এবং আমরা একটু অতিরঞ্জিত করে ফেলি, হুইচ ইজ নট গুড। আমাদের হয়তো নিজেদের রুলস অফ এঙ্গেজমেন্ট চালু করতে হবে, যেটা আরো সহনশীল হয়। এটা খুবই দুঃখজনক যে এতগুলো তাজা রক্ত আপনার কোনো অকারণে নষ্ট হলো। কারণ সব অকারণ এই জন্য বলি, সরকারও সংস্কার চায়, এই ছেলেমেয়েরাও সংস্কার চায়, কোনো তো আপনার এদের মধ্যে কোনো সংঘাত নাই, কিন্তু কিছুটা বাড়াবাড়ির ফলে অনেকগুলো তাজা রক্ত নষ্ট হয়েছে। এক্ষেত্রে শারমিন চৌধুরী প্রশ্ন করেছেন,
শারমিন চৌধুরী প্রশ্নটি আমি পড়িনি, হক প্রশ্ন করেছেন এই সংক্রান্ত। দেশে এতগুলো মানুষ মারা গেল যে এর দায়ভার কে নিবে? সরকারে? আমাদের দেশের লোক সংখ্যা অনেক, আর বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে এই দুর্ঘটনা ঘটেছে, এবং এর জন্য যারা মূলত দায়ী তাদের জবাবদিহিতার ব্যবস্থা করা উচিত। আমাদের আরেকটি প্রশ্ন, যেটি অনেকেই প্রশ্ন করছেন, যে এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন আসলে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে, সরকার কি পদত্যাগ করবে কিনা? আমার মনে হয় না কোনো মতে, কারণ বৃহত্তর জনগণ সরকারের সাথেই আছে। সুতরাং সরকারের এমন কোনো কারণ নাই যে সরকার আপনার কি করবে, রিজাইন করবে। নো রিজন। আর রিজাইন কার কাছে দিবে? আর আপনার অনির্বাচিত সরকারের দায়িত্ব দিবে? নিশ্চয়ই না। আমাদের সরকারের শাসনতন্ত্র অনুযায়ী সরকার পরিচালন করবে শাসনতান্ত্রিক নিয়মে নির্বাচিত সরকার। আমাদের নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে এটা আমাদের শাসনতন্ত্রের একটা বরখেলাপ হবে। সুতরাং গণভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই সরকার পরিচালনা করবে। এক্ষেত্রে আমি একটু প্রশ্ন জুড়ে দিতে চাই, দর্শক আপনাদের প্রশ্ন আমি নিব এরপরে। আর সেটি হচ্ছে, একটু অস্তিত্বের চ্যালেঞ্জে পড়লো কিনা বর্তমান সরকার এই আন্দোলনের প্রেক্ষাপটে? আপনার ব্যক্তিগত মতামত আমি জেনে নিতে চাই। নাই, মনে কোন ওরকম অত অস্তিত্বের সংকটে পড়ে নাই। আমরা তো যারা জানতে পাচ্ছি না কোনো কিছুই, আমরা এক ধরনের আতঙ্ক আছে। আপনি কি একটু আশ্বস্ত করবেন আমাদের যে আমার মাতৃভূমির মানুষ ভালো আছে? ঢাকার 22টি পত্রিকার এই হেডলাইন গুলো আমার কাছে এসেছে, এবং সেগুলোতে দেখেছি এই মৃত্যু অনেক অনেক পত্রিকা অনেক নাম্বার দিয়েছে, এবং সবাই সংস্কারের কথার সপক্ষে কথা বলেছে, সরকার পতনের কথা কেউ বলেনি। আমি 22টা পেপার আমার কাছে পাঠিয়েছে কালকে হেডলাইন গুলো, এবং সেগুলো বাংলাদেশের ব্যাপারে কথা। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে আশ্বস্ত হতে চাই যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ ভালো আছে এই মুহূর্তে, কারণ এটি সবচেয়ে বেশি শঙ্কা আমাদের প্রবাসী। আপনি জানেন আমরা কিছুই জানতে পাচ্ছি না, আমার মাকে ফোন দিতে পারছি না। আমিও আপনাদের মতোই, তবে মানুষের মধ্যে শঙ্কা আছে, অনিশ্চয়তা আছে, কারণ বিভিন্ন রকম বাংলাদেশে যে ল্যান্ড অফ সারপ্রাইজেস, কি যে কখন হয় নিয়ে। তবে মোটা দাগে বলা যায় যে সংকটটা বোধহয় আমরা উত্তরণ করে ফেলেছি, কিন্তু উত্তরণের পথে। এইটা আমি আশ্বস্ত করতে চাই যে দেশের এই যে বড় সংকটটা আসছিল মোটামুটি ভাবে এইটা উত্তরণের পথে। তার ফলে আমাদের স্থিতিশীলতা আসবে, শান্তি ফিরে আসবে, এবং আমি আশা করব খুব শীঘ্রই এই ইন্টারনেট এইগুলো ওপেন আপ করে দিবে, তাতে আমাদের এই যে কি বলে যে বিশ্বাসটা আরো একটু বাড়তে পারে। অবশ্যই। আমাদের আরেকটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের যে বক্তব্যটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, আপনি এই মন্তব্যে কি মন্তব্য যুক্ত করতে চান? কারণ আমার এখানে দর্শকরা সবাই তাকেই সবচেয়ে বেশি দোষারোপ করছে যে বিভিন্ন সোর্স থাকতে ছাত্রলীগকে মাঠে নামিয়েছে, সাধারণ সম্পাদক কি এই ধরনের বক্তব্য রাখতে পারেন কিনা, এরকম হাজার হাজার প্রশ্ন। এই প্রশ্নগুলো ওনাকেই করেন, এটা আমার দলের অনেক লোকেরই প্রশ্ন, যে আমরা আমাদের দেশে বিভিন্ন রকম আপনার নিরাপত্তা বাহিনী আছে, দেশের নিরাপত্তার দায়িত্ব সেই বাহিনীর উপর সরকার আপনার দায়িত্ব দিয়েছে। সুতরাং ওখানে অন্য লোকের দায়িত্বের কোনো প্রয়োজন নাই, 1 নম্বর। আর 2 নম্বর হলো এই যে দেখা মাত্রই গুলি করা, এগুলো তো মিলিটারির আপনার ভার্সন, এটা আপনার জনপ্রতিনিধির ভার্সন হয় না। সুতরাং ওনাকে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে করি যে এইগুলো আমাদের একটু বেশি হয়ে গেছে। আমি আরেকটি বিষয় জানতে চাই, আমি দর্শকদের প্রশ্ন পরে নিব, দর্শক একটু, কারণ আমার অনেকগুলো প্রশ্ন আছে, যেটি আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সেই হিসেবে আমার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌম আমার একদম আবেগের জায়গা। সাধারণ শিক্ষার্থীদের এভাবে নির্বিচারে হত্যা আমি মেনে নিতে পারি না। আমার আপনার কাছে প্রশ্ন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কেন রাজনীতি হবে? এটির তো কোনো দল থাকতে পারে না একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ নিয়ে। I fully share your views, আপনার সাথে আমি ঐক্যমত। আমরা রক্ত দিয়েছি, আমার হাতে এখনো কাটা আছে সেই স্বাধীনতা। আমরা চাই না যে এইগুলো ডিবেটেবল হোক,
কিন্তু দুঃখজনকভাবে কিছু ফায়দা লোটার জন্য এই ইস্যুগুলো ডিবেটেবল। আর এখানে আমি একটা ক্লারিফিকেশন দিতে চাই। যখন সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে আপনার এই মুক্তিযোদ্ধার লোক এই কোটা পাবে না অন্য কেউ, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপত্নী পাবে না রাজাকারের ছেলে। পুরো বক্তব্যটা দেখেছি। তখন সেই সাংবাদিকের বলা উচিত ছিল যে না, রাজাকার পাবে না। তিনি একটা প্রশ্ন করেছেন যে রাজাকারের নাতিপত্নী পাবে না, কিন্তু সেইটাকে বলা হয়েছে যে উনি সবাইকে রাজাকার বলেছেন। আমার মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশনটা অন্যরকম হয়েছে, এবং সেইখানে আমাদের যারা নেতা তারা এই ইন্টারপ্রিটেশনটা কারেকশন করে দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনেছি এবং প্রশ্ন সহ পুরোটি আমি শুনেছি। আমার কাছে সে যেটা বিকৃত করা হয়েছে, কারণ তারপর পরে আমি যেহেতু পুরো খবরগুলো ফলো করছিলাম, তারপর তারা যখন 5 ঘন্টা পরে মাঠে নামলো, একজন সাধারণ শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি শুনেছেন, উনি কি বলেছেন? সাধারণ শিক্ষার্থী বলছেন না, আমি শুনেছি তিনি আমাদের রাজাকার বলেছেন। না, ওইটা ইন্টারপ্রিটেশন সেটি না। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা নেওয়া উচিত ছিল যারা নেতাটা ওখানে ছিলেন কিংবা সাংবাদিক যারা ছিলেন, কিন্তু তারা সেটা চুপ মেরে গেছেন, তার ফলে এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে। সেটি সরকার থেকে এই দায়িত্বটি নেওয়া উচিত ছিল। আমি একটা মুক্তিযোদ্ধা, আমাকে যদি আপনি বলেন রাজাকার, এটা খুবই দুঃখজনক। আমি আমার দলের কথাই বলি, আমার দলে সমসময় দলাদলির কারণে কোনো একজন নেতাকে বাদ দিয়ে দেন, তো বাদ দেওয়ার সময় উনি বলেন ও রাজাকার, ও জামাতি, এইসব বলেন। কদিন পরে ওরা আবার নিয়ে আসেন। এইটার একটা বদ অভ্যাস আমাদের দলের মধ্যে আছে। এই নিউ ইয়র্কেই হয়েছে এই ঘটনা, আপনি জানেন যে কোনো নেতাগুলোকে বের করে দেওয়া হলো, ও রাজাকার, ও হচ্ছে গিয়ে জামাতি, এইসব বলা হলো। কদিন পরে আবার তাকে সসম্মানে নিয়ে আসা হলো। এই যে একটা বদ প্র্যাকটিস শুরু হয়েছে, এইগুলোর বন্ধ হওয়া উচিত, চিরতরে বন্ধ হওয়া উচিত। কে করবেন? বন্ধ করবেন নেতৃত্ব করবে, এবং আপনারা যারা আছেন এই ব্যাপারে আপনারা সজ্ঞান সুচ্ছার ভূমিকা রাখবেন। আমি আরেকটি বিষয় একটু আপনার সাথে সাথে আপনাদের সংবাদপত্রের কারণ উচিত যে রাজাকার বলার সাথে কেমনে রাজাকার হলো সেই তথ্যটা আপনি দেন। আপনি বললেন অমুক রাজা, বলেন ও কেমনে রাজাকার হলো, কি কারণে সে রাজাকার। আপনারা যদি প্রশ্ন করেন এবং সে ব্যর্থ হয়, তখন সে বুঝবে যে এইরকম ডাহা আপনার এইগুলো বলা ঠিক হবে না। এক্ষেত্রেই আমার একজন দর্শক মাহাদি হাসান প্রশ্ন করেছেন, কারা রাজাকার? বাংলাদেশ কি রাজাকারের তালিকা তৈরি করা হবে কিনা? শুনেন, বাংলাদেশে 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, সেই সব পরিবারগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা। 2 লক্ষ মহিলা তাদের সম্ভ্রম হারিয়েছে, সেই সব পরিবার হলো মুক্তিযোদ্ধা। শুধু ভারতে যারা গেছে তারা মুক্তিযোদ্ধা। তারপরে বাংলাদেশে 75 মিলিয়নের হয়তো কয়েকটি হাতে গোনা 100,000 লোক ছাড়া বাকি সবাই বাংলাদেশের সপক্ষে ছিল। তারা প্রত্যেকে সাফার করেছে, তারা বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে, তাদের বাড়িঘর জ্বলে ফেলে। আমার ধারণায় সেই 75 মিলিয়ন লোকিত হচ্ছে মুক্তিযোদ্ধা। সুতরাং তার পরিবারই সারা বাংলাদেশের পরিবার। বাহ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরাও চাই না কোনো বিভক্তি। স্বাধীনতার এত বছর পরে সবাইকে নিয়ে দেশ গড়তে চাই, কারণ দেশটি আমাদের সবার ভালোবাসার জায়গা। আমরা প্রবাসে যারা থাকি তাদেরও কিন্তু ভালোবাসা কোনো অংশে কম নয় আমার মাতৃভূমির প্রতি। আমি একটু মমিন ভাই জানতে চাই যে এটিও অনেক দর্শক প্রশ্ন করেছেন যে গত 15 বছর বিএনপি কিংবা জামাত যে ধরনের আন্দোলন করতে পারেনি, সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনকে কাজে লাগিয়ে তারা এখন ক্ষমতায় আসতে যাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বাচ্চাদের সামনে রেখে অন্য কোনো দল যদি রাজনৈতিক ফায়দা নেয়, দেশের জন্য কি লাভবান হবে? দেশ কি লাভবান হবে? খুবই দুঃখজনক হবে। কারণ শুনেন, রাজনৈতিক দল মানুষের গ্রহণযোগ্যতা কখন পায়? তারা যখন মানুষের কথা বলে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে রাজনৈতিক অপোজিশন আছে তাদের কোনো এজেন্ডা নাই। তার একটি এজেন্ডা, তাদের নেত্রীকে জেল থেকে বের করতে হবে। তাদের একটি এজেন্ডা, নেত্রীকে বিদেশ পাঠাতে হবে। তাদের এজেন্ডা
এজেন্ডাতে কখনো দেখা যায় না জিনিসপত্রের দাম বেড়েছে, জনগণের সপক্ষে কথা বলছে। তাদের এজেন্ডায় কখনো দেখা হয় না যে কোনো পরিকল্পনা প্রজেক্ট অন টাইম ডেলিভারি হয় না, তাদের মানুষের হয়রানি হচ্ছে, সেগুলো তাদের এজেন্ডাতে নাই। হয়রানি মানুষের কমানোর জন্য কি পদক্ষেপ নেবে তার কোনো বক্তব্য তাদের কোনো এজেন্ডাতে নেই। সুতরাং তারা এই জন্যই মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানুষের গ্রহণযোগ্যতা কোনো রাজনৈতিক দলের নিতে হলে মানুষের যেগুলো প্রত্যাশা, চাওয়া পাওয়া, যেগুলো মানুষ সমস্যা ফেস, সেইগুলো তাদের এজেন্ডায় আসা উচিত। আনফর্চুনেটলি বাংলাদেশে যেগুলো অপোজিশন লিডারশিপ রয়েছেন তারা এত অপরিপক্ক যে তার ফলে কোনো রকমের আস্থা, জনগণের আস্থা। দেখেন ইন্ডিয়াতে, দেখেন ইন্ডিয়া আমাদের একটা উদাহরণ। সেইখানে অপোজিশন আছে, এই কংগ্রেস ধ্বংস হয়ে গিয়েছিল, তারা কিন্তু জনগণের কথা বলেছে, তারপর আর নির্বাচনে এসেছে, নির্বাচনে আসায় তারা এখন অনেক ভোট পেয়েছে। আমাদের এই বিএনপি এই গত নির্বাচনে যদি আসতেন তাহলে তারা একটা শক্তিশালী আপনার বিরোধী দল হতেন। সরকার চায় শক্তিশালী বিরোধী দল, কারণ সরকারের সব কাজ যে ফেরেস্তা এমন না, সেই সরকারের দুষ্টুটি তুলে ধরার জন্য প্রয়োজন একটা বিরোধী দল। এখন সেই অবস্থা নাই, কারণ বিরোধী দল শুধু লন্ডনের হুকুমে চলে, আর শুধু ওই জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া ওইগুলো নিয়ে চলে। এগুলো বাদ দিয়ে জনগণের কথা বললে এবং নির্বাচনে আসলে তারা হয়তো যথেষ্ট গ্রহণযোগ্যতা পেত। দে হ্যাভ মেড এ বিগ মিস্টেক, এই জন্য তাদের খেসারত দিতে হবে। আফিয়া প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্ন ফারজানা রূপা এবং প্রবাস আমিনের স্টেট, মানে ওই দুটো নিয়েই তিনি প্রশ্ন করেছেন। দুইটা প্রশ্ন মিলিয়ে ফেলা হয়েছে। প্রবাস আমিনের স্টেটমেন্ট আর ফারজানা রূপার কোশ্চেন আলাদা ছিল। আপনি কি মন্তব্য এই ক্ষেত্রে করতে চান? না, ফারজানা রূপা যেটা প্রশ্ন করেছেন এটা আমি শুনেছি, যেটা আপনি একটু আগে বললাম। আমার মনে হয় যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে আপনি কি মনে করেন যে রাজাকারদের নাতনি মুতনি এই সুযোগ পাবে, তখন ফারজানা রূপা বলা উচিত ছিল নিশ্চয়ই মনে করি না, তাহলে এটা চুকে যেত। হ্যাঁ, এবং জিনিসটা তখন ওই বিভ্রান্তি ছড়াতো না। আমি অন্যের যেটা আমি জানি না কি বলেছিলাম। প্রবাস আমিনের পরের স্টেটমেন্ট ছিল সেটা নিয়ে। আমি আরেকটি প্রশ্ন নিতে চাই হামিদ। তিনি প্রশ্ন করেছেন, সরকারি বিভিন্ন আর্ম ফোর্স থাকার পরও বেশিরভাগ সময় দেখি ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন সময় হেলমেট পরে অস্ত্র হাতে সরকারি ফোর্সের সাথে রাস্তায় দাঁড়িয়ে যায়। এটা খুবই দুঃখজনক। আচ্ছা, ছাত্র যারা, তারা ছাত্র ইস্যুগুলো নিয়েই থাকা উচিত। তাদের তো নিরাপত্তার দায়িত্ব দেওয়া তাদের উপর দেওয়া ঠিক হয় না। আমাদের এত সব নিরাপত্তা বাহিনী আছে, উই ট্রাস্ট দেম, তাদের প্রতি আমাদের আস্থা আছে। সে অবস্থায় আরো অন্য দলবল দেওয়া আমার ধারণায় এগুলো যৌক্তিক নয়। আমি আবারও গঠনমূলক প্রশ্নে যেতে চাই, দর্শকদের প্রশ্ন পরে নিব। আমরা দেখছি ডক্টর এ কে আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়নের যাত্রা, অর্থনৈতিক যেগুলো বিভিন্ন সময় এসেছে, তারপরে আমরা যখন দেখছি মেট্রো রেলে আগুন, বিটিভি ভবনে আগুন, নিঃসন্দেহে এই খবরগুলো আমাদের খুব কষ্ট দেয়। এত রক্ত, সবকিছু মিলে আপনার কাছে জানতে চাই বর্তমান পরিস্থিতিতে আসলে মানে সমাধান, আপনি কি শুধুই আলোচনা না অন্য কোনো সমাধানের পথ খুঁজবেন? সমাধানটা আসলে কি? মনে করি কারণ দেশে এই ছেলে মেয়েগুলো তারা প্রত্যাশা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু বাংলাদেশে সব সিদ্ধান্ত উনি নেন, তারা এই ছেলে মেয়েগুলো প্রত্যাশা করবে যে মাননীয় প্রধানমন্ত্রী তার এই নাতি পুতনি ছেলে পিলেকে ডাকে, তোমরা আসো আমার সাথে চা খাবে, আর তোমাদের সমস্যা আমি দেখব, এমনকি তোমাদের সাথে আমি একমত, আমিও চাই কোটা সংস্কারের, তোমরা চাচ্ছ কোটা সংস্কারের। এই দিয়ে তাদের একটা আহ্বান দেন। আহ্বান দিলে পরে আমার মনে হয় they should resolve the issues। তখন ওই যে দুষ্ট যারা সরকারের পতন চায়, ওরা তখন আর পানি পান পাবে না, তারা আর পানি পাবে না, তারা আপনার থেকে বিলীন হয়ে যাবে। কারণ এই ছাত্রই হচ্ছে আমাদের শক্তি, তারাই আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী এত কাজ করতেছে ডিজিটাল বাংলা, কাদের জন্য? এই তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সুতরাং তিনি তাদের ডেকে নিয়ে চা খান আর তাদের বলেন যে তোমাদের সমস্যা আমরা তো উই ওয়ার্ক টুগেদার, কারণ এতে আর তাদের নিয়ে আমরা ভবিষ্যৎ গড়তে চাই, এই ছেলে মেয়েদের নিয়ে আমি ভবিষ্যৎ গড়তে চাই, কারণ তাদের সাথে আমাদের একটা ভালো সুসম্পর্ক গঠন করা দরকার, এবং এটা খুব সহজ।
এবং করলে পরেই আপনার এই দুষ্ট প্রকৃতির যারা এই অন্য কিছু চিন্তা ভাবনা করছে তারা কিন্তু আপনার থেকে বিলীন হয়ে যাবে। আমি এক্ষেত্রে আরেকটি প্রশ্ন করতে চাই, একদম গঠনমূলক। আমাদের বাংলাদেশে প্রায় 400,000-এর মতো গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে। আপনি দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন, অবশ্যই বাংলাদেশের শিক্ষার হার ভালো সবকিছু মিলে। আমেরিকা তো এডুকেশন সিস্টেমে, কারণ আমরা উপরিভাগ নিয়ে আলোচনা করছি, কারণ আমি ফেসবুকে যখন পোস্ট দেখি বলা হয় আমার অনার্সের সার্টিফিকেট আছে, আমার মাস্টার্সের সার্টিফিকেট আছে, আমার চাকরি হচ্ছে না। আবার আমরা এদেশেও দেখি যে সবাইকে চায় না যে আপনি হায়ার এডুকেশনে যান, যারা মেধাবী ক্রিম গুলো ওভাবে বেছে বেছে ধাপগুলো সুন্দর করে, খুব সুন্দর এডুকেশন সিস্টেমের মাধ্যমে সবাইকে তৈরি করা হচ্ছে। এবং এক্ষেত্রে আরো তথ্য আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সেখানে বড় বড় পজিশন থেকে মাঝারি পজিশনও ভারত কিংবা অন্য দেশের এসে তারা আমাদের দেশে জব করছে, অথচ আমার দেশে সেই চাকুরি কিংবা সেই সন্তানটি আমাদের যারা ভাই বোন তারা পাচ্ছে না। এক্ষেত্রে আপনার কি মনে হয় না একদম গোড়া থেকে সংস্কার করে ছেলে মেয়েদের দক্ষ তৈরি করা, যেন সে চাকরির বাজারে গিয়ে কম্পিটিশনে টিকে থাকতে পারে? দেখেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন দরকার, কারণ শিক্ষাটাই জাতির মেরুদণ্ড। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে শিক্ষার উপরে সেই রকমের জোর দেওয়া হয় না, গতানুগতিক নিয়মে এটা চলছে। তার ফলে আপনি যেটা বলেছেন যে আমাদের অনেক গ্রাজুয়েট হয় এই দেশে, আপনার কলেজ হাই স্কুল পর্যন্ত ফ্রি, এরপরে পড়তে গেলে পয়সা খরচ হয়, লোকের অত পয়সা নাই, সেই জন্য সেইখানে তারা বিভিন্ন রকম অর্থকরী কাজে চলে যায় এবং এর ফলে এই আপনার বিরাট গ্রাজুয়েট আনএমপ্লয়েড হয়ে থাকে না। কিন্তু আমাদের দেশে একটা বদ অভ্যাস হচ্ছে, আমি আমার নিজের কথাই বলি, আমার ফ্যাকাল্টি সে তাকে আমি নিয়োগ দিয়েছি, পরে দেখি সে চাকরি ছেড়ে একটা হোম ডিপোতে চাকরি করে। আমি তাকে বললাম তুমি হোম ডিপোতে তুমি সে বলে যে আমি যে প্রফেসর লেকচারার হিসেবে যে বেতনটা পাই হোম ডিপোতে তার অর্ধেক 1.5 গুণের বেশি পাই, তাই হোম ডিপোতে এখন চাকরি। চিন্তা করেন, হ্যাঁ, এই যে প্লামার, এই যে কাজগুলো যথেষ্ট পয়সা পায় না, তার ফলে অনেকেই ওই দিকে যায়। আমাদের দেশে এই শত শত গ্রাজুয়েট এবং এটার নাম কস্তে গ্রাজুয়েট, এবং এর ফলে আমাদের দেশে চাকরি নেই, হাহাকার, চাকরির জন্য হাহাকার। আমরা মন্ত্রী থাকা অবস্থায় প্রায় 11 থেকে 13 লক্ষ বাংলাদেশি ছেলেমেয়েরা, ইয়াং ছেলেপিলে, তারা বিদেশে গিয়ে কাজ করতে, পচা কাজ করে, ছোটখাটো কাজ করে, কারণ তাদের সেই ধরনের ট্রেনিং নাই। আমাদের দেশে যেটা বড় দরকার হচ্ছে স্কিল ট্রেনিং এর খুব প্রয়োজন। আর এই এডুকেশন সেক্টরে বড় রকমের একটা পরিবর্তন, আর চাকরির সংস্থান বাড়ানো, যথেষ্ট সুযোগ আছে, পোটেনশিয়াল আছে, আমরা সেই দিকে মনোযোগ দেই না। বরং আমরা যারা চাকরি তারা কারা তৈরি করে, সরকার করে না, চাকরি তৈরি করে প্রাইভেট সেক্টর। সেই মতো আমরা আপনার ইনসেন্টিভ দেওয়া দরকার, যাতে তারা আরো অধিকতর ফ্যাক্টরি করতে, বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হোম অফ দ্য ওয়ার্ল্ড। আমার এত বড় শক্তি, আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, আমি সেইগুলো ঠিক মতো কাজে লাগাচ্ছি না, এরা বাইরে বাইরে চলে যাচ্ছে, আর যেগুলো দেশে আছে তারা অনেকেরই বেকার অবস্থান করছে। দিস ইজ নো। আমি জন্য পররাষ্ট্রমন্ত্রী থাকা সময় আমি 3টি পলিসি প্যাকেজ দিয়েছিলাম। একটি পলিসি প্যাকেজের নাম দিয়েছিলাম ইকোনমিক ডিপ্লোমেসি। এতে 5টা অঙ্গ ছিল। একটি অঙ্গ হচ্ছে যে আমি এই দেশে বিনিয়োগ বাড়াবো কেন? আমার এই ছেলে মেয়েদের চাকরির জন্যে। আমি বিনিয়োগ বাড়ালে এদের চাকরি হবে, গেইনফুল এমপ্লয়মেন্ট হলে দেশে ইফেক্টিভ ডিমান্ডটা বাড়বে। আরেকটি হচ্ছে যে আমার তখন ব্যবসা বাড়বে, এক্সপোর্ট বাড়বে। যদি গণচীন দেখেন, তাদের মেজর এক্সপোর্টার হচ্ছে কি মাল্টিন্যাশনাল, তার ফলে তাদের এই রকম বিরাট উন্নয়ন হয়েছে। আমার আরেকটি গেইনফুল এমপ্লয়মেন্ট অফ মাই পিপুল বোথ হোম অ্যান্ড অ্যাব্রড। আমি সারা দেশে 65টা জেলায় আপনার ট্রেনিং সেন্টার করেছি, কিন্তু ট্রেনিং সেন্টার সেই মতো ট্রেনিং দিতে ব্যর্থ হচ্ছে। এইগুলো আমাদের ইভ্যালুয়েট এন্ড রিভিউ করা দরকার। আমার আরেকটি হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। আমরা এত বুদ্ধিমান জাতি, কিন্তু আমরা ইজ অফ ডুইং বিজনেসে আমরা 168তম র্যাঙ্কিংয়ে, 168তম। আমার প্রতিবেশী থাইল্যান্ড, তাদের তো বুদ্ধিশুদ্ধি আমার থেকে বেশি বলে মনে হয় না, কিন্তু তাদের আপনার র্যাঙ্কিং হচ্ছে 23 নম্বর। তারা
আমার এখানে অধিকাংশ যে ইন্টেনশন আছে ইনভেস্টমেন্ট, সেইগুলো আমাদের এইগুলো বাস্তবায়িত হয় না। সেই জন্য আমাদের টেকনোলজি ট্রান্সফার খুব প্রয়োজন। আমার দেশে প্রতি বছর বহু লোক গৃহহারা হয়, কারণ হচ্ছে নদী ভাঙ্গন কিংবা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এদেশে কেন নদী ভাঙ্গন হয় না? এই টেকনোলজি আমি গ্রহণ করতে পারি না? আমার ফ্লোরিডা এবং বাংলাদেশের আপনার আবহাওয়িকা মোটামুটি একই রকম। তারা তো এখানে নদী ভাঙ্গনে মানুষ আপনার বস্তুচ্যুত হয় না। আমার 6.5 লক্ষ লোক, আমার এই টেকনোলজি দরকার। আমি কিভাবে তারা এটা ম্যানেজ করেছে, আমাদের চোখ মুখ ওপেন রাখলে তো ক্ষতি নাই। আর 5 নম্বর উৎকর্ষ। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে প্রায়োরিটির ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। ধরুন প্রাইভেট সেক্টর যদি অধিকাংশ জব ক্রিয়েট করে, তাহলে প্রাইভেট সেক্টর সহজে যাতে ঋণ নিতে পারে এবং ঋণ সময় মতো পরিশোধ তার ব্যবস্থা করতে হবে। আমার দেশে সেই অবস্থা নাই, যে ঋণ নেয় সে পরিশোধ করে না। হ্যাঁ, এবং তাকে আমি শাস্তিও দেই না, আর আমার কোনো শাস্তি নাই। আমি মনে করি এই দেশে আপনি যদি ড্রাগ দিয়ে ব্যবসা করেন, পয়সা বানান, আপনার চাকরি যাবে, আপনার সম্পদটা বাজেয়াপ্ত হবে, নিলামে বিক্রি হবে। আমার দেশের শুধু ইনকোয়ারি হবে, ইনকোয়ারি শেষ, আর আপনি অয়েসড হয়ে থাকবেন। আপনার চাকরিও যায় না, সম্পদ বাজেয়াপ্ত হয় না, পরিবার পরিজন দুষ্ট লোক যারা এই সম্পদ পেয়েছে তারা সুখে শান্তিতে থাকে। তারকে জেল দিয়ে দেন। এই দেশে জেল খুব কম সময় দেয়, অধিকাংশই তার সম্পত্তির মধ্যে বাজেয়াপ্ত করে দেয়, যাতে সে আপনার অবৈধভাবে লব্ধ সম্পত্তি থেকে সুযোগ সুবিধা না নেয়। একাধিক পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা সেগুলো সংসদ হিসাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব যাদের, তাদের করা উচিত। আমি প্রায় বলি যে আমাদের দেশে বাস্তবায়নটা বড় দুর্বল। এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি খুব প্রয়োজন। আমি আমার এবারে বাজেট বক্তৃতাতে সেটা খুব জোর করে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হস্তক্ষেপ দরকার, কারণ আমার দেশে বাস্তবায়ন হয় না এবং তার ফলে প্রত্যেক ক্ষেত্রে সরকারের খরচ বাড়ে, জনগণের হয়রানি বাড়ে, এবং এইগুলো বন্ধ করা উচিত। আমি আফিয়া চৌধুরীর প্রশ্নটি নেওয়ার আগে আপনার প্রসঙ্গে একটু জানতে চাই, আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকি? কারণ মন্ত্রী সবারই দায়িত্ব আছে, আপনিও একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। আমাদের তো সবাইকে সেই দায়িত্বটি নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সবাইকে নিতে হবে। এন্ড আই এম থ্যাঙ্কফুল টু প্রাইম মিনিস্টার, উনি আমাকে 5 বছর সময় দিয়েছিলেন। আমি আমার নিজের নিয়মে যেভাবে গড়ে তোলা উচিত সেটাই করেছি, আমি তাকায় থাকিনি, কারণ তিনি তো আমাকে একটা দায়িত্ব দিয়েছেন কাজ করার জন্য। এন্ড আই এম প্রাউড অফ মাই টেনিয়ার। আমি খুব আনন্দিত এবং আই এম থ্যাঙ্কফুল টু হার যে আমাকে সুযোগ দিয়েছিলেন। আমার বড় ভাইও খুব থ্যাঙ্কফুল ছিলেন, কারণ উনাকেও তিনি অর্থনীতির চালিকা শক্তি চেঞ্জ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুযোগ দিয়েছেন, আর সবাই তাকিয়ে থাকে এই জন্যে যে অনেক মন্ত্রণালয়ের লোকেরা নিজেরা কোনো ডিসিশন নেয় না, ওনার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ওনার উপর দায়িত্ব ছেড়ে দেয়, সব দায়িত্ব ওনার জানি। উনি তো আমাদেরই একজন, আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করব, সেইটাই তো আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আফিয়া, আমরা যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন, আমি একটু নিতে চাই। আমার দেশের মানুষ জব পায় না, আর বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি। প্রায় 26 লাখ ইন্ডিয়ান কাজ করে এখানে। মানে এটা কি করে সম্ভব যেখানে আমাদের বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না? ওনার তথ্যটা আই হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট, কিন্তু ইয়েস, আমাদের দেশ থেকে প্রায় 5 বিলিয়নের অধিক আপনার ডলার ইন্ডিয়ান কর্মচারী নিয়ে যায়। আমি কয়েকজন যারা ব্যবসায়ী, যারা ইন্ডিয়ান লোককে নিয়োগ দিয়েছেন, তাদের কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে আপনারা ইন্ডিয়ান লোককে কেন নিয়োগ দেন। এক ভদ্রলোক, আমার ব্যক্তিগত বন্ধু, উনি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি বলেছেন যে আমার গার্মেন্ট ফ্যাক্টরিতে আমি যখন নেগোসিয়েশনে লোক পাঠাই, আমি আমার দেশের লোক পাঠাই না, আমি ইন্ডিয়ান পাঠাই কিংবা শ্রীলঙ্কান পাঠাই, কারণ নেগোসিয়েশনটা হয় আইদার সিঙ্গাপুর আর ব্যাংকক। তাই আমি বললাম কেন পাঠান না? বলে আমার বিশ্বাসের অভাব। আমার লোক, আমি 3 মিলিয়ন পিসেস দিব, সে কন্ট্যাক্ট করে আসবে 3 মিলিয়ন, আমাকে বলবে যে 2 মিলিয়ন, আর সে অন্য আউটসোর্সিং করবে 1 মিলিয়ন। কদিন পরে সে একটা ফ্যাক্টরি বানাবে। বলে আমার দেশের লোকের এই বিশ্বাসযোগ্যতা ওনার কাছে উনি এই বক্তব্যটা দিয়েছেন। আমি যখন চিটাগাং চেম্বার অফ চিটাগাং স্টক মার্কেটের স্টক এক্সচেঞ্জের আমি চেয়ারম্যান ছিলাম,
তখন আমাদের অনেকগুলো ইন্ডিয়ান লোক আমাদের আইটি সেক্টরটা দেখত। এটা আমরা দায়িত্ব দিয়েছিলাম আমেরিকান কোম্পানি পলারয়েজকে, কিন্তু পলারয়েজ লোকগুলো সব ইন্ডিয়ান লোকেরা, ওরা কাজ করত এবং ওরা বড় বড় বেতনের টাকা পেত, ওদের কোনো কাজকর্ম ছিল না। তা আমি ওদের খালি প্রায় ঘুরে বেড়াতে জন্য আমার পারমিশন লাগতো, শহর থেকে অন্য জায়গায় যাবে। তা আমি একটা বললাম যে তোমরা এত চরকির মতো ঘুরে বেড়াচ্ছ, তোমরা কারণটা কি? বলে স্যার আমার সিস্টেমে কোনো ব্রেকডাউন নাই, ব্রেকডাউন থাকলে আমার কাজ, আমার কোনো উই হ্যাভ বিল্ট ইন সাচ এ ওয়ে যে আমার কোনো ব্রেকডাউন নাই। আর স্টক মার্কেটে আপনার সাস্টেনেবিলিটি খুব ইম্পর্টেন্ট, স্টেডি অ্যান্ড সাস্টেইন সার্ভিস, তার কোনো ব্রেকডাউন আসলে নাই। কিন্তু এর ফলে আমি যে লোকগুলো নিয়োগ করেছি বড় দরের টাকা পায় এবং ঘুরে বেড়ায়, আর আমার লোকের সেই এক্সপার্টিজের অভাব। আমি একটা উদাহরণ দিই, আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে যে আমাদের অনেকের অভিযোগ পাসপোর্ট পাইতে দেরি হয়, যদি আমি পাসপোর্ট ইস্যু করি না, হোম মিনিস্ট্রি করে, আমরা তথ্য সংগ্রহ করি, তার পাওয়ার অফ অ্যাটর্নি পাইতে দেরি হয়, তার কিসের নাম রিনিউয়াল, পাসপোর্ট রিনিউয়ালের দেরি হয়, অনেক করে। আমি তখন একটা প্যাকেজ তৈরি করি, নাম দিই দূতাবাস। আমি একটা লোকাল কোম্পানি কয়েক কোটি টাকা দিয়েছি, দিয়ে এই দূতাবাস প্যাকেজটা তৈরি করার পরে এটা আমি যখন বিভিন্ন মিশনে পাঠাই, এটা কাজ করে না। আমার দেশের তৈরি যে প্যাকেজটা সেটা কাজ করে না, কারণ এই কাজ না করার ফলে ইট ডিড নট ওয়ার্ক আউট। তখন আমরা আরেকটি প্যাকেজ আনতে হয়। এই যে স্বদেশী লোকটাকে দিলাম এবং তারা খুব নামকরা প্রতিষ্ঠান, কিন্তু তাদের প্যাকেজটা কাজ করে না। আমাদের এই প্রফিসিয়েন্সির এখনো যথেষ্ট দৈন্যতা আছে। এই জন্য অনেকে, এবং সেই কেউ বলবে বাঙালি, আমি বাংলাদেশি বলে দিয়েছিলাম, লোকে বলবে বাংলাদেশি দিয়ে না, ও পারবে না, ও বিদেশিকে দেন। সেই জন্য এই বিদেশি প্রতিষ্ঠানকে অনেকেই এই কাজগুলো পেয়ে যায়, বড় বড় কাজ তারা। বিশেষ করে মোমিন ভাই, আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, দক্ষ জনশক্তি তৈরি করার দায়িত্ব তো সরকারেরও, যে একদম ছোটবেলা থেকে আমার ছেলেমেয়েরা কিংবা আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি মেধায় কোনো অংশে কম নয় ইন্ডিয়ানদের চেয়ে। কারণ আমি এখানে নিউ ইয়র্কে ফাইট করে ইন্ডিয়ানদের সাথে অনেক বড় বড় জায়গায় কম্পিটিশন এগিয়ে যাই। তো সেক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশে মোটেও মেধার অভাব নেই, শুধু অভাব আমাদের প্রাতিষ্ঠানিক যে দক্ষ জনশক্তি তৈরি করা সেই জায়গাটিতে। তো আপনারা দীর্ঘদিন ক্ষমতায় আছেন, কেন তৈরি করতে পারেননি? আমি আপনার সাথে একমত যে আমাদের ছেলে মেয়েদের দক্ষতা, এই দেশে আমার ছেলে মেয়ে যেগুলো কাজ করতেছে দে আর ডুইং সো ওয়েল। আমাদের এই মনে করেন পেপল কে করছে জাহিদ, হ্যাঁ, আপনার তারপরে সেই ফেসবুক কে করেছে, সে একজন পার্টনার। তারপরে আমাদের এই ছেলে যে কি করেছে, ইন্টারনেট বেস টিচিং মেথড করেছে, স্কুল, এখন নামটা ভুলে গেলাম, মনে আসছে না। পিপল এন্ড টেক কেয়ার, হানিফ ভাই? No. Oh, he is also a genius. He's also genius. Now, the other one, যেটা হচ্ছে এই যে টিচিং স্কুল তৈরি করেছে, ইন্টারনেট বেসিস, কয়েক মিলিয়ন তার পার্টিসিপেন্ট। হার্ভার্ডের স্টুডেন্ট ছিল কিছু, তখন তার বোনকে শিখাইতে গিয়ে খান টিউটোরিয়াল, হ্যাঁ, আপনার এই তো আমাদের বাঙালি ছেলেপিলে, আমার দেশে ছেলেপিলে আছে, কিন্তু somehow we did not cultivate them the way we should have, কিংবা আমরা সেই ধরনের, আমরা বাহবা নিয়েছি অনেক, কিন্তু সেই ধরনের কাল্টিভেট বোধ আমরা একটু ঠিক মতো করতে পারিনি। সেই জন্যই আমাদের এখন অনেকেই এই বিদেশমুখী। তবে আমি আমার টেল আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটা প্যাকেজ নিয়েছি, নাম হলো বৈঠক। আমি কিন্তু এখন আপনার বিদেশি এই যে আলোচনার জন্য, মিটিং এর জন্য বিদেশি প্যাকেজ ইউজ করি না, আমি আমার নিজের প্যাকেজ, ইট ওয়ার্কস ভেরি ওয়েল। কোভিডের সময় আমি এটা চালু করি এবং আই মাস্ট সে যে আমরা খুব সফল কাম হয়েছে। তার মানে এটি একদম গভর্নমেন্ট থেকে একটু সহায়তা করতে হবে। আমরা আর একটি দুটো প্রশ্ন নেই, কারণ আমি অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। নূর ফয়সাল প্রশ্ন করেছেন, রাষ্ট্রের বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রাজাকারের বংশধর কি নেই? তাদের তালিকা কেন তৈরি করা হচ্ছে না? তার কারণটি হচ্ছে মুক্তিযুদ্ধ আর রাজাকার, এই বিষয়টি আবারও চলে এসেছে। আপনি কি বলবেন? আমার মনে হয় এগুলোর দিন, এগুলো একটু বেশি বাড়াবাড়ি। রাজাকার না কেউ সরকার পক্ষেও কেউ বিপক্ষ এসব হইতে পারে, বাট আই ডোন্ট নো, ওনার সাথে আমার পুরোপুরি মিল খায় না।
কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাও তো আছে বাংলাদেশে, তাদেরকে তো আপনি অবশ্যই আছে, অস্বীকার করতে পারবেন এবং না। অবশ্যই আছে, এবং সেইটা তো আমাদের ব্যর্থতা। এত বছর ধরেও আমরা কেন এই এই ডিভিশনটা রাখলাম, এটাই আমাদের ব্যর্থতা। যেহেতু আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাইজুদ্দিন একটি প্রশ্ন করেছে, ভারতে দিন দিন বর্ডারে আমাদের মানুষ মারছে, এরপরও ভারতের সাথে সরকারের এত লিয়াজু কেন? এটা খুবই দুঃখজনক যে আমাদের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে ভারত ও বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে তারা কোনো লিথেল ওয়েপন ইউজ করবে না, আর একটা লোকও বর্ডারে মারবে না, তারপরও মারা যায়। আমি সেই জন্য এই বলি যে এইটা ভারতের জন্য লজ্জার আর আমাদের জন্য দুঃখের। আমার লোক মরে সেই জন্য আমার দুঃখের, আর ভারতের জন্য লজ্জা যে এত বড় একটা পরিপক্ক সরকার তারা তাদের সব র্যাঙ্কেন্স ফাইলকে সঠিক আপনার ট্রেনিং দিতে পারেনি যে তারা লিথেল ওপেন ইউজ করবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে লিথেল ওপেন ইউজ, তারপরে ওরা করে, তার মানে এটা ভারতের জন্য একটা লজ্জার বিষয় যে তারা তাদের লোকগুলোকে কারেক্টলি ট্রেনিং করতে পারেনি। দ্যাটস এ ভেরি স্যাড এপিসোড ফর ইন্ডিয়া। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি সবসময় বলে থাকি আপনি হচ্ছেন আমাদের নিউ ইয়র্কের মানুষ, প্রবাসীদের বন্ধু আপনি। সেই হিসেবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রবাসীর একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রবাসীদের শান্ত কিংবা আশ্বস্ত করার জন্য আপনি কি বলবেন প্রবাসীদের উদ্দেশ্যে? শুধু নিউ ইয়র্কের লোক না, আমি এই দেশে আপনি বাংলাদেশ, কিন্তু আমরা মনে করি আপনি আমাদের মানুষ। জি, 33 বছর ছিলাম, তারপর আমেরিকান সরকারের লোক হয়ে আরো 5 বছর বিদেশে কাজ করেছি। সেই মার্কিন সরকার আমাকে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছে। আমার দুর্দিনে দে কেম ফরওয়ার্ড, আমাকে আশ্রয় দিয়েছে, বাড়ি দিয়েছে, আমাকে কর্মের ব্যবস্থা করেছে। সো আই এম থ্যাঙ্কফুল টু ইট। হ্যাঁ, আমি সবসময়, আর প্রবাসীদের জীবনটা হচ্ছে যেই একদিন প্রবাসে পা দেয় তার হৃদয়ে বাংলাদেশ। সে চায় বিদেশে যে এই চাকচিক্য উন্নতি সেইগুলো কেন বাংলাদেশে হয়, তার প্রশ্ন থাকে যে বাংলাদেশে কেন এটা হয় না। সে চায় বাংলাদেশে কিভাবে, এবং আমাদের হওয়ার স্কোপও আছে। হ্যাঁ, আমাদের লোক সংখ্যা অনেক, আই নো আমার রিসোর্স নাই। আমার 3টা রিসোর্স আছে, একটা হচ্ছে মানব সম্পদ, আরেকটি হচ্ছে আমার জমি, আরেকটি হচ্ছে আমার পানি। দেখেন আমার এত পানি, প্রায় 800টা নদী, আর কত জলাশয়, হাওর, বিল। আমি দুনিয়ার সারা দেশে আপনার সেফ ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি করা উচিত ছিল, কিন্তু বাজারে দেখি ফ্রিজির বোতল, পানির বোতল আমার দেশের নাই। আমার দেশ তো সারা দুনিয়া ছড়াতে হচ্ছিল। আমার এত পানি, আমার দেশ সারা দুনিয়াতে ফ্রেশ ওয়াটার ফিশ বিক্রি করা উচিত ছিল, কারণ যেখানেই ছেড়ে দিবেন ফিশ হবে। আমার সেটা হয় নাই। হ্যাঁ, আমার অনেক দুঃখ আছে এগুলো নিয়ে। যাই হোক, তা আমার প্রবাসীদের আশ্বস্ত দেশ আগের থেকে অনেক উন্নত হয়েছে। একটা নমুনা আমি দিই, আমার নানা বাড়ি ছিল সুনামগঞ্জের জগন্নাথপুর থানায়। সেইখানে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমাকে যেতে হতো। তো মোস্টলি নৌকায় যেতাম বর্ষার সময়। শহর থেকে এই 14 মাইল যেতে আমার 20 থেকে 24 ঘন্টা লাগতো। আতঙ্ক থাকতো ঝড় বৃষ্টির। আর শীতকালে যেতে হলে ঘোড়া কিংবা হাতে দিয়ে যেত, আর কোনো উপায় নাই। এখন আমি সেইখানে বাংলাদেশের উন্নতির কাহিনী বলি, যেখানে 24 ঘন্টা লাগতো, যে এলাকায় কোনো স্কুল ছিল না, কোনো কলেজ ছিল, কিছুই ছিল না। আমি সেখানে একটা কলেজ উদ্বোধন করতে গেলাম, আমার 45 মিনিট লাগলো বাই রোডে। আমার গাড়ি রেগুলার কার সেখানে 24 ঘন্টার জায়গায় 45 মিনিট। শুধু তাই নাই, সেই গ্রামে শত শত বিল্ডিং, সবগুলো লন্ডনী বিল্ডিং বলে। এবং সেইখানে আপনার যে জিনিসটা দেখলাম, যিনি নতুন অধ্যক্ষ হয়ে আসছেন তিনি বাঙালি মেয়ে, ব্রিটিশ বর্ন ইন ইংল্যান্ড, আর সে তার গ্রামে এসেছে কলেজের, সে টিচার ছিল ইংল্যান্ডে, সে তার গ্রামে এসেছে কলেজের অধ্যক্ষ হিসেবে। আই ওয়াজ থ্রিল। আমি প্রবাসী ভাই বোনদেরও বলি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা আছে এবং দেশে অনেক স্কোপও আছে কাজে। যারা বহু প্রবাসী এখন দেশে ফিরে এসেছেন, আমি যাতে আরো প্রবাসী তাদের এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান নিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, এই জন্য আমি 30শে ডিসেম্বরকে প্রবাসী দিবস সরকার ঘোষণা করেছে। উদ্দেশ্য হচ্ছে ওই দিনে সবগুলো মিশন,
বিভিন্ন আমাদের ডায়াসপোরাদের নিয়ে আপনাদের নিয়ে আপনার বিভিন্ন সেমিনার করবে, রাউন্ড টেবিল করবে, কোলোকিয়াম করবে, অনুষ্ঠান করবে। সেখানে কিসের জন্য করবে? বাংলাদেশে উন্নয়নের কি কি কাজ হচ্ছে, প্রবাসীরা গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন, সেইগুলো তারা বলবে। আর সেই সাথে আপনাদের যে অভাব অভিযোগ অনুযোগ সেইগুলো তার সরকারিভাবে তাদের কাছে পৌঁছে দিবেন, যাতে আমরা এগুলো আর একটা বলি, প্রবাসীদের জন্য যেগুলো আমরা করেছি, আপনার সম্প্রতি আমরা একটা প্রস্তাব দিয়েছি অর্থ মন্ত্রণালয়কে, যত প্রবাসী যারা দেশে টাকা পাঠায় তারা আমাদের আপনার রেমিটেন্স যোদ্ধা, তাদের সম্মান দেওয়ার জন্য। আগে ইতিপূর্বে আমরা যারা বেশি টাকা পাঠাতেন তাদের সিআইপি বলা হয়, পার্সন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, তাদের জন্য আলাদা এয়ারপোর্টের লাইন টাইন ওইগুলো করা হয়েছে। কিন্তু এখন আরেকটা করেছি, যেই প্রবাসী দেশে টাকা পাঠাবে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব তার, এবং অ্যাড হবে, অ্যাকুমুলেটেড হবে কত টাকা পাঠালো। তাকে আমরা স্মার্ট কার্ড দেব, শুধু তাকে না, তার পরিবারকেও, তার ছেলে মেয়ে, তার বউ বাচ্চা স্কুলে যাওয়ার জন্য, হাসপাতালের সার্ভিস নেওয়ার জন্য, সরকারি দফতরে সাহায্য নেওয়ার জন্য প্রায়োরিটি বেসিস যাতে পায় সেই ব্যবস্থা আমরা করব। এয়ারপোর্টে তাদের জন্য স্মার্ট কার্ডওয়ালাদের জন্য আলাদা লাইন করা হবে যাতে হয়রানি কম হয়। সো উই আর ওয়ার্কিং আমাদের এই প্রবাসী, তবে প্রবাসীদের প্রতিও কিছু দায় দায়িত্ব আছে। তাদের কিন্তু আপনার এই যে সবসময় নেতিবাচক দিকটা তারা দেখেন, আমাদের দেশে যে কোথায় নিচের থেকে কত উপরে উঠেছে সেই দিকটাও তাদের দেখা উচিত। আমরা তো এটা ইলেকট্রিক সুইচ না যে অন আর অফ, আমি অন করলাম সাথে সুন্দর হয়ে গেল, অফ করলাম নো, ইট ইজ এ প্রসেস। তারা আমার ফ্লাইটে যখন উঠলে পরে তারা ময়লা করেন, হ্যাঁ, মনে করেন এই বাংলাদেশ ঢুকছি আর কি, তারা কোনো আইন কানুন মানতে চান না। তাদের বিদেশে থাকলে তিনি ঠিক আইন কানুন মানেন, আর দেশের কোনো প্রতিষ্ঠানে গেলে সেইখানে মনে করেন আইন কানুন মানার দরকার নেই। নো ওয়ে, তাদেরও সেই ব্যাপারে আরো সতর্ক এবং সজাগ হওয়া উচিত। উভয়েরই একটা দায় দায়িত্ব আছে। অবশ্যই দায় দায়িত্ব আছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করেছি কোটা আন্দোলন, একটি প্রশ্ন দিয়েই আপনার উপসংহার আমি একটু নিয়ে নিতে চাই। মাহাদি তিনি প্রশ্ন করেছেন, যেটি আপনিও বলছিলেন যে বর্তমান সরকারে কিছুটা জনবিচ্ছিন্ন, এবং সেই প্রেক্ষাপটে তিনি প্রশ্নটি করেছেন, জনবিচ্ছিন্ন সরকার এই সময়ের যে পরিস্থিতি সেটির ফলে আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে এক প্রজন্মের ঘৃণার জন্ম দিল কিনা, এটি থেকে উত্তরণের উপায় কি বর্তমান পরিস্থিতিটি? অবশ্য প্রেক্ষিতে মনে হয় যে অনেকে আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট, এবং এর জন্য আমরাও কিছু বাড়াবাড়ি করার ফলে এমন হয়েছে। এবং আমাদেরও কোনো ব্যক্তিবিশেষ আছেন যারা অত্যন্ত উগ্র অবস্থান নেন। আমার মনে হয় আমার দল সেই ব্যাপারে আরো একটু সতর্ক হওয়া উচিত। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অবশ্যই দূর করা দরকার। আর অযথা লোকরে আপনার কি বদনামির ভাগী করা, অযথা লোকের উপরে একটা বদনাম দেওয়া, এগুলো কোনো মতেই বরদাস্ত করা উচিত না। খামোখা লোকরে এক একটা মানে শত্রু বানানো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু থিংস। ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। এবং মোহন ভাই খুব পছন্দের মানুষ আমার ব্যক্তিগত পর্যায়েও আপনি, এবং দ্য নূপুর চৌধুরী শোতে আপনি অনেকবার ইন্টারভিউ দিয়েছেন। সবশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? অনেক দর্শক আমার এই অনুষ্ঠানটি দেখছেন এই মুহূর্তে। না, আপনারা আপনাদের কাজ চলে যান। আপনারা আমাদের জন্য একটা গর্বের বিষয়, বিদেশে এসে আপনারা অবস্থান শক্তিশালী করছেন। আগামী নির্বাচন এদেশে আসছে, সেই নির্বাচনে আপনারা দলে দলে ভোট দিবেন এবং সঠিক লোককে ভোট দিবেন, এবং সেই সাথে আপনারা যে বাঙালি সেইটাও প্রমাণ করবেন। যাতে আমি এখনো দুঃখিত হই যে আমেরিকা এত বাঙালি আসার পরেও আমার সেই মতো এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সে এখনো আমার সেই মতো রিপ্রেজেন্টেশন অনেক কম। আমি আশা করব যে আপনারা ভেরি স্মার্ট পিপল, তারা এই দেশের মেইন স্ট্রিমের রিপ্রেজেন্টেশনে আসবেন, এবং আমাদের দুঃখ দুর্দশা, আমাদের অবস্থান, আমাদের প্রত্যাশা, সেইগুলো আমাদের বড় বড় প্রত্যাশা কয়েকটি। আমি এখানে এসেছি, আমি অনেকগুলো দেশের সরকারের প্রতিনিধির সাথে আলাপ করেছি। 3টি জিনিস আমি আলাপ করেছি। একটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জ, উই মাস্ট প্রোটেক্ট দিস প্ল্যানেট, এই পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। এবং আমরা 2015 সালে প্যারিস এগ্রিমেন্টে বড় লোকের দেশগুলো বলেছিল আমাদের প্রতি বছর অনেক টাকা দিবে, কিন্তু 100 বিলিয়ন প্লাস, কিন্তু কিছুই হয়নি।
এখন সেক্রেটারি জেনারেল 500 মিলিয়নের জন্য চেষ্টা করতেছেন, ইটস এ পিনাট। যেটা আমি চাই সেটা হচ্ছে যে এদেশের যে ডিফেন্সে আমরা পৃথিবীর প্রায় 2300 বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করে, দে শুড ডাইভার্ট 10% অফ ইট টু সেভ দিস প্ল্যানেট। কারণ ডিফেন্স বড়ে কোনো লাভ হবে না যদি পৃথিবী না থাকে। সুতরাং তাদের উপর আপনার গণসচেতনা বাড়াতে হবে। ইউ ক্যান টেক দ্য লিডারশিপ। 2 নম্বর, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিপ্রিয় দেশ। যুদ্ধের ফলে যে দেশে যুদ্ধ হয় তারা ধ্বংস হয়ে যায়, আর অন্যান্য দেশও বড় ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেই জন্য যুদ্ধ চাই না। আমরা সব সময় আলাপ আলোচনার মধ্যে শান্তিময় অবস্থানে বিশ্বাস করি, এবং আপনারা সেই আওয়াজ তুলেন। যুদ্ধে হয়তো ডিফেন্স কর্পোরেট খুব লাভবান হয়, সাধারণ জনগণের কিন্তু বড় কষ্ট হয়। আর আরেকটি ইস্যু, আমরা সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা 2015 সালে গ্রহণ করে সারা পৃথিবীর গ্রহণ করেছিল। তখন উন্নত দেশগুলো বলেছিল যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা গোল, 168টা টার্গেট, এইগুলো পূরণের জন্য প্রতি বছর 5 থেকে 11 ট্রিলিয়ন ডলার অধিকতর ফান্ডিং জোগাড় করতে হবে। এখনো কিছুই হয় নাই। সেই জন্য আপনারা আওয়াজ তুলবেন, যে কারণ আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত পৃথিবী দেখতে চাই। আমরা এমন পৃথিবী দেখতে চাই যেখানে মানুষ, সকল দেশের বর্ণের মানুষ। আর আমরা বাংলাদেশ একটি ভীষণ সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছি, তার নাম হলো কালচার অফ পিস। কালচার অফ পিস হচ্ছে আমরা মনে করি যে হিংসা, বিদ্বেষ, একে অপরের প্রতি মিথ্যা প্রচারণা, বানোয়াট তথ্য দেওয়ার ফলে মানুষে হিংসা বিদ্বেষটা বাড়ে, এবং যার পরিণতি হয় সংঘাত, যুদ্ধ, বিগ্রহ। দেশে দেশে লোক নিজের দেশ থেকে বিতাড়িত হয়, রিফিউজি হয়। এইগুলো বন্ধের জন্য আমরা চাই এমন এক সংস্কৃতি, তারা আমরা বলেছি আপনার কালচার অফ পিস। সেটার অর্থ হচ্ছে শান্তির সংস্কৃতি, আর অর্থ হচ্ছে আমরা এমন শিক্ষা নিতে চাই প্রত্যেকে, যাতে প্রত্যেক শ্রেণী মানে উই মাস্ট ইনকালকেট এ মাইন্ডসেট অফ টলারেন্স, এ মাইন্ডসেট অফ রেসপেক্ট টুয়ার্ডস আদার্স, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এথনিসিটি, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এটা যদি আমরা করতে পারি, আমাদের বিশ্বাস দেশে দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। তখন আবার ব্ল্যাক লাইফ ম্যাটার্স এগুলো ইরিলেভেন্ট হয়ে যাবে। আমরা সেই উদ্যোগকে আমি আশা করব আমাদের প্রবাসীরা সেইগুলো লিডারশিপ নেবেন, যাতে উই ওয়ান্ট টু ক্রিয়েট এ মাইন্ডসেট অফ টলারেন্স, এ মাইন্ডসেট অফ রেসপেক্ট টুয়ার্ডস আদার্স, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এথনিসিটি, কালার অর ব্যাকগ্রাউন্ড। আসেন আমরা সবাই মিলে এই আমাদের এই ক্যাম্পেইনে যোগদান করি এবং এটাকে শক্তিশালী হিসাবে গড়ে তুলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ.কে আব্দুল মোমেন, মাননীয় সাংসদ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য।